এবার ভারত ও নেপাল সীমান্তে একাধিক মাদ্রাসার অ্যাক্টিভিটি নিয়ে কড়া নজরদারি শুরু করলো ভারতের গোয়েন্দারা। এবং যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে কাল বলরামপুর, যা ভারত এবং নেপাল সীমান্তে অবস্থিত একটি জায়গা, সেখানের একটি মাদ্রাসাকেও কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটির জন্য বন্ধ করে দেওয়া হলো। দেখুন, দিল্লি ব্লাস্টের পর সকলের আগে নেপাল এবং ভারত সীমান্ত কিন্তু বন্ধ করেছিল ভারত। পরবর্তীকালে নেপাল ভারতের পাশাপাশি ভারত ও বাংলাদেশ সীমান্ত কিন্তু বন্ধ করা হয়। শেষ এক বছর ধরে একাধিক রিপোর্ট সামনে এসেছিল যেখানে বলা হচ্ছিল নেপাল সীমান্ত দিয়ে পাকিস্তানের আইএসআই কিন্তু গুপ্তচর ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কেন তারা নেপাল সীমান্ত বেছে নিয়েছে? কারণ নেপাল সীমান্তে তুলনামূলকভাবে যে কানুনগুলো আছে সেগুলো তুলনায় একটু সহজ এবং শিথিল। ফলে তারা নেপালকে সেফ প্যাসেজ হিসাবে বারবার ব্যবহার করার চেষ্টা করেছে। কালকে যে খবর সামনে এলো সেখানে বলা হচ্ছে উত্তরপ্রদেশের পুলিশ কালকে বলরামপুর এই পার্টিকুলার জায়গায় একাধিক মাদ্রাসাতে কিন্তু রেড করে এবং প্রথমত একটি মাদ্রাসা খুঁজে পায় যেখানে 2016 সালের যে বিধিনিষেধ আছে, যে বিধিনিষেধে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলোকে কিছু নির্দিষ্ট নিয়ম পালন করতে হয়, তার কোনোটাই কিন্তু এই সকল মাদ্রাসাগুলো করেনি। এবং পরবর্তীকালে উত্তরপ্রদেশ পুলিশ অন্তত 35টি মাদ্রাসাকে নোটিশ দেয় এবং তাদের অ্যাক্টিভিটি নিয়ে সরাসরি প্রশ্নচিহ্ন তুলে দেয়। এবার অ্যাক্টিভিটি মানে এটা কি? দেখুন, উত্তরপ্রদেশে এই মুহূর্তে 558টি রেজিস্টার্ড মাদ্রাসা আছে যারা সরকার থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা সাহায্য পায়, কিন্তু সরকারি সুযোগ সুবিধার বাইরে বেরিয়েও তারা কোটি কোটি টাকা বিদেশ থেকে অ্যাজ এ ডোনেশন কালেক্ট করে। আর এখানেই কিন্তু সব থেকে বড় প্রশ্নটি উঠে যায় যে বিদেশে কোন কোন রাষ্ট্র থেকে তারা টাকা নিচ্ছে এবং কোন পারপাসে নিচ্ছে এবং সেই টাকা ঠিক কোথায় ব্যবহৃত হচ্ছে। পাকিস্তান, দুবাই, মিডল ইস্টের একাধিক রাষ্ট্র দিনের পর দিন এই সকল মাদ্রাসাগুলোতে ডোনেশন দেয়। এবার কোন কারণে ডোনেশন দেয়, এই টাকা কোথায় ব্যবহৃত হয় এবং প্রপার অডিট হয় কিনা, কিংবা এই মাদ্রাসাগুলো আনরেজিস্টার্ড এবং আনরেকগনাইজড হয়েও কিভাবে দিনের পর দিন এই টাকাগুলো হাওয়ালার মাধ্যমে নিচ্ছে, সেই প্রশ্ন কিন্তু ভারতের গোয়েন্দারা সকলের আগে করেছেন। এবং দিল্লি ব্লাস্টে যেহেতু এক মাদ্রাসা এবং ইমামের সরাসরি কানেকশন পাওয়া গেছে, তাই এই মাদ্রাসাগুলো থেকেই আসলে দেশ বিরোধিতার চাষ করা হচ্ছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিতে। 25শে জুলাই 2025 আমি একটি রিপোর্ট আপনাদের দেখাচ্ছি। সেই রিপোর্টে কি বলা হচ্ছে দেখুন। সেই রিপোর্টে বলা হচ্ছে নেপাল এবং ভারতের সীমান্তে একাধিক মাদ্রাসাগুলোতে হাওয়ালা যোগে কোটি কোটি টাকা কিন্তু আসতে শুরু হয়েছে। এবং পরবর্তীকালে সেই রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তা কিন্তু আরো ভয়ঙ্কর। সেখানে বলা হচ্ছে এই সকল মাদ্রাসাগুলো আসলে মানে ইসলামিক র্যাডিক্যালাইজড আইডিওলজিকে প্রমোট করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ভারতে তরুণ সম্প্রদায় যারা কিছু বোঝে না, সেই সম্প্রদায়ের মানুষকে টার্গেট করো এবং তাদেরকে প্রথম থেকে জিহাদি মানসিকতায় দীক্ষিত করে তোলো। পরিষ্কার সেই রিপোর্টে বলা হচ্ছে এই মাদ্রাসাগুলো আসলে র্যাডিক্যাল টিচিং, ফরেন ফান্ডিং এ চলছে এবং ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে বড়সড় বিপর্যয় নিয়ে আসতে পারে। ফলে ভারতের গোয়েন্দারা নেপাল এবং ভারতের এই যে বর্ডার এরিয়াতে হঠাৎ করে গজিয়ে ওঠা মাদ্রাসা, সেইগুলোকে কিন্তু আতশ কাচের তলায় রেখেছে। এবার এত মাদ্রাসা কোথা থেকে এলো সেই রিপোর্টও আমি আপনাদের দেখাবো, দেখলে আপনারা পুরো বিষয়টাকে সহজে বুঝতে পারবেন। দেখুন, এই সকল মাদ্রাসাগুলো যখন রেড করা হয় শেষ 1-2 মাসে, দেখা যায় এগুলোতে কোনো গভর্নমেন্ট রেকগনাইজেশন নেই। এবং এমনকি বিহার অঞ্চলের মুজাফফরপুর, সীতাহারি, বাজপাট্টি এবং পারসুই, এই 4টে জায়গায় সব থেকে বেশি মাদ্রাসা সেট আপ হয়েছে শেষ 1 বছরে। এর মধ্যে মুজাফফরপুরের যে জামিয়া নুরিয়া মরজুল, তিনি অ্যাকসেপ্ট করেছেন যে হাওয়ালা যোগে তিনি কোটি কোটি টাকা বাইরের রাষ্ট্র থেকে নিয়েছেন। এই পার্টিকুলার মাদ্রাসাগুলোতে যখন তদন্ত করা হয় তখন দেখা যায় ফ্রিকুয়েন্টলি পাকিস্তান এবং লেবানন থেকে একাধিক মানুষ এখানে আসেন এবং মোটিভেশনাল স্পিচ দেন। এবার মোটিভেশনাল স্পিচের আড়ালে তারা কি বলেন তারা তো সহজেই অনুমেয়, এবং এই মোটিভেশনাল স্পিচ আসলে র্যাডিক্যালাইজড করার একটা প্রথম বার্তা, তা কিন্তু এই রিপোর্টে প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রথমে যুবক সম্প্রদায় যারা আছেন তাদের কনফিডেন্স বিল্ড আপ করো, তাদেরকে ইসলামের সমস্ত র্যাডিক্যালাইজড চিন্তাধারা মাথায় ঢুকিয়ে দাও এবং সেই চিন্তাধারাকে পরবর্তীকালে ভারত বিরোধিতায় কাজে লাগাও। এবং যারা শেষ অবধি থেকে যায় তাদেরকে জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা
কিংবা পাকিস্তানের গুপ্তচর ভিত্তি করার জন্য কাজে লাগানো হয় তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে একাধিক অ্যাক্টিভিটিতে। পরবর্তীকালে আমি একটি আপনাদের রিপোর্ট দেখাতে চাই যে হঠাৎ করে এই নেপাল এবং ভারতের এই সীমান্তে এত মাদ্রাসা কোথা থেকে তৈরি হলো, এবং ভারতের গোয়েন্দারা ভাবছেন যে শেষ 1 বছরে যত মাদ্রাসা এই বর্ডার এরিয়াতে তৈরি হয়েছে তা আর কখনো অন্তত ইতিহাস ঘাটলে দেখা যায়নি। নিউজ 18-এর একটি রিপোর্ট যা প্রকাশিত হয়েছিল 9th জুলাই 2025। আমি আপনাদের রিপোর্টটা দেখাচ্ছি, আপনারা নিজেরাও চাইলে গুগলে গিয়ে এটা পড়াশোনা করতে পারেন, আপনারা দেখতে পারেন কতটা অথেন্টিক এই ডকুমেন্টগুলো। 9th জুলাই 2025 সেখানে বলা হচ্ছিল তুরস্ক এবং পাকিস্তান একটা কোল্ড ওয়ার ভারতের বিপক্ষে শুরু করেছে। কেন? কারণ তারা ভারতের জনসাধারণের ব্রেন ওয়াশ করার যে পদ্ধতি সেটা কিন্তু সামাজিক স্তরে ইমপ্লিমেন্ট করতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে তুরস্ক একের পর এক মাদ্রাসা সেট আপ করতে ভারতের বর্ডার এরিয়াতে বিভিন্ন ক্ষেত্রে ফান্ডিং করছে, এবং এক্ষেত্রে তুর্কির এনজিও IHH অর্থাৎ ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রিলিফ, এই এনজিওর মাধ্যমে তুরস্কের গভর্নমেন্ট সরাসরি টাকা চ্যানেলাইজড করছে এই মাদ্রাসাগুলো সেট আপ করার জন্য। অর্থাৎ একটি এনজিওকে তারা ব্যবহার করছে, কিন্তু সেই এনজিওর পিছনে গভর্নমেন্ট বডি আছে, গভর্নমেন্ট আছে, এবং এই সরকার আসলে ভারতের সামাজিক স্তরে এই মাদ্রাসাগুলোকে সেট আপ করার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজে লাগাচ্ছে। সেখানে বলা হচ্ছে তারা গ্রাউন্ড লেভেলে টাকা দেওয়ার পাশাপাশি একটি র্যাডিক্যালাইজড জিহাদি গ্রুপের সাহায্য নিচ্ছে। সেই গ্রুপের নাম ইসলামী সংঘ নেপাল। এই গ্রুপের সাহায্য নিয়ে তারা ভারত এবং নেপাল উভয় প্রান্তেই মানে প্রায় হাজার হাজার মাদ্রাসা সেট আপ করছে, এবং ফরেন কান্ট্রি ফরেন ডোনেশন, ফলে খুব সহজে পুরো বিষয়টি কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু হাওয়ালার মাধ্যমে এনজিও সেট আপ করে তারা এই পুরো বিষয়টি করছে। মে 2025-এর একটি রিপোর্ট সামনে এসেছিল যেখানে বলা হয়েছিল 350টি মাদ্রাসা এরকম উত্তরপ্রদেশের পুলিশ খুঁজে পেয়েছে যেগুলো তারা ডিরেকগনাইজড করে দিয়েছে এবং বন্ধ করে দিয়েছে। তাদের মূলে কিন্তু অভিযোগের কেন্দ্রবিন্দু কিন্তু ছিল ওই ফরেন ফান্ডিং, পাকিস্তান, তুরস্ক, মিডল ইস্ট থেকে টাকা আসা, এবং এদের অ্যাক্টিভিটি বা এদের এডুকেশনাল কারিকুলাম যেটা ছিল তা সম্পূর্ণভাবে কিন্তু মডার্ন সোসাইটির জন্য সুখকর নয়। অর্থাৎ প্রথম থেকে ইসলামিক চিন্তাধারা, জেহাদিপনা, র্যাডিক্যালাইজেশন এরা পাঠ্যপুস্তকেও কিন্তু ঢুকিয়ে দিয়েছে। ফলে যে মাদ্রাসা আসলে এডুকেশনাল ইনস্টিটিউট হিসাবে কাজ করার কথা ছিল, উত্তরপ্রদেশের গোয়েন্দা দপ্তর দেখেছিল 350টি এমন মাদ্রাসা আছে যারা আসলে সমাজ তৈরির কারিগর হিসাবে কাজ করছে না, তারা আসলে সমাজকে বিনষ্ট করছে এবং ভারত বিরোধিতাটাকে রক্তের অন্ধে ঢুকিয়ে দিচ্ছে। এবার আজকের দিনে প্রশ্ন হলো, কেন নেপাল সীমান্তে ভারত হঠাৎ করে এত অ্যাগ্রেসিভ হয়ে গেল? দেখুন, এক্ষেত্রে আরো একটি রিপোর্ট আপনাদের দেখাবো। এই রকম আমি অন্তত 5 থেকে 6টা রিপোর্ট দেখাতে পারি, অন্য একটি ভিডিওতে আপনারা চাইলে কমেন্টে আমি আপনাদের জন্য বানাবো যে কিভাবে নেপাল সীমান্তটাকে কাজে লাগাচ্ছে পাকিস্তানের ISI। একটি রিপোর্ট আপনাদের দেখাতে চাই। সেই রিপোর্টে প্রথম স্তবকে দাবি করা হয়েছে যে দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল দিল্লির গোয়েন্দা দপ্তর। সেই ব্যক্তির নাম আনসারুল মিয়া, এবং তিনি কিন্তু পাকিস্তানের গুপ্তচর ছিলেন যিনি নেপাল সীমান্ত থেকে ভারতে ঢুকেছিলেন। সেই ব্যক্তিকে যখন গ্রেফতার করা হয় তখন দেখা যায় তিনি একটি প্যাকেজ ডেলিভারি করার কাজে নিযুক্ত ছিলেন, এবং রাস্তায় তাকে গ্রেফতার করা হয় ইন্টেলিজেন্স মারফত খবর পেয়ে। তার কাছে একটি ল্যাপটপ পাওয়া গেছে, একটি প্রিন্টার পাওয়া গেছে, সেভারেল ডকুমেন্ট পাওয়া গেছে যা ভারতের সেনাবাহিনীর তথ্যকে সরাসরি জানান দেয়। এবং আরো একটি ইম্পর্টেন্ট ব্যাপার পাওয়া গেছে, ডকুমেন্ট পাওয়া গেছে, খাম পাওয়া গেছে যেখানে উপরে লেখা ছিল সিক্রেট অ্যান্ড কনফিডেন্সিয়াল। সেই খাম যখন খোলা হয় তখন একটি টাইটেল, একটি ডকুমেন্ট পাওয়া গেছে যার উপরে লেখা ছিল ফাইটিং ইন বিল্ট আপ এরিয়াস 1982। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, তিনি ভারতের গোয়েন্দা দপ্তরকে চোখে ধুলো দিয়ে আর্মির ডকুমেন্ট চুরি করতে চাইছিলেন, এবং ISI কে দিনের পর দিন কিন্তু পাঠিয়েছেন। এবং এই আনসারুল মিয়া কিন্তু ISI এর লং টার্ম এজেন্ট, যিনি 2008-এর পর থেকে ভারতে আসার চেষ্টা করেছেন, এবং পরবর্তীকালে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকে ভারতের বিস্তীর্ণ অঞ্চলকে তিনি কিন্তু আতশ কাচের তলায় রেখে গোয়েন্দা দপ্তরের চোখ এড়িয়ে এই মিলিটারি তথ্যগুলো চুরি করে দিনের পর দিন পাকিস্তানকে পাঠিয়েছেন। অর্থাৎ নেপাল বর্ডার কিন্তু ভারতের এই মুহূর্তে সব থেকে মাথা ব্যথার কারণ। একদিকে ISI অ্যাক্টিভলি তার এজেন্টকে ঢোকানোর চেষ্টা করছে, অন্যদিকে তুরস্ক এবং পাকিস্তান ফান্ডিং করে এই অঞ্চলের মাদ্রাসা সেট আপ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেন তারা সেপারেটিস্ট তৈরি করতে পারে এবং কাশ্মীরের ঢঙে গোটা ভারতকে ডিস্টেবিলাইজ করতে পারে।
যাই হোক, উত্তরপ্রদেশ পুলিশ 350-এর বেশি মাদ্রাসাকে ভেঙে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে, যা অত্যন্ত পজিটিভ মুভ। এবং দেখুন, ইসলাম ধর্মের আমি জানি না র্যাডিকালাইজড এই শব্দটি তাদের ধর্ম প্রশ্রয় দেয় কিনা, কিন্তু ধর্মচর্চার নাম করে যদি ভারতকে অশান্ত করার পরিকল্পনা করা হয়, তাহলে আমার মনে হয় যোগী আদিত্যনাথ যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ আমাদের দেশের সমস্ত রাজ্যের নেওয়া উচিত। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।